ডাকাতদের ডেরা, পাঠে চন্দনা সান্যাল। এবার আলিবাবার কৌতূহল হলো ডাকাতদের ডেরাটা সে দেখবে। ডাকাতটা চলে গিয়েছে, এই সুযোগ পাহাড়ের গুহার মুখ খোলা ও বন্ধ করার কৌশল সে শিখে নিয়েছে। আবার অসুবিধা কি? তবু ভয়ে ভয়ে চারিদিক দেখে নিয়ে সে এগিয়ে গেল পাহাড়ের দিকে। যে জায়গায় দাঁড়িয়ে ডাকাতদের সর্দার দরজা খুলেছিল সেখানে গিয়ে দাঁড়ালো। জোর গলায় বলল, সিসেম ফাক। অমনি ধীরে ধীরে দরজা খুলে গেল। আলিবাবা ভেতরে ঢুকতেই আবার দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতরটা অন্ধকার, উপরের দিকে পাথরের ফাঁক দিয়ে একটু আলো ঢুকছে, তাতে অনেক কিছু দেখা গেল। তাই দেখে চোখ ঝলসে গেল আলিবাবার। গুহার ভেতর থরে থরে টাকা আর মোহর সাজানো রয়েছে। কতগুলো বোঝাই করা থলি গাদা করে রাখা হয়েছে দেওয়ালের পাশে। সেগুলিতে যে টাকা ও মোহর ভর্তি রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মেঝের ওপর ছড়িয়ে রয়েছে চকচকে রূপোর টাকা আর মোহর। সূর্যের আলোতে সেগুলো ঝকমক করছে। আলিবাবার চোখে ধাঁধা লেগে গেল। সে কি করবে কিছুই ঠিক করতে পারল না। হঠাৎ তার খেয়াল হলো, এভাবে এখানে থাকলে বিপদ ঘটতে পারে। যদি ডাকাতটা ফিরে আসে তখন সে তাড়াতাড়ি যতটা নেওয়া যায় সেই পরিমাণ মোহর ভর্তি থলি নিয়ে দুটো গাধার পিঠে বোঝাই করল। লোকে যাতে থলিগুলি দেখতে না পায় সেই জন্য গাছের ডালপালা দিয়ে উপরে ঢেকে দিল। তারপর বাইরে দাঁড়িয়ে হাঁকলো, সিসেম বান্দ। অমনি ধীরে ধীরে দরজাটা বন্ধ হয়ে গেল। আলিবাবা গাধার পিঠে না চেপে সেগুলিকে তাড়াতাড়ি চালিয়ে নেবার চেষ্টা করলো। চাবুক মারতে লাগলো পেছন থেকে, কিন্তু মোহরের বোঝার ভারে গাধাগুলি চলতেই পারে না। অনেক কষ্ট করে তারা যখন বাড়ি এসে পৌঁছালো তখন রাত হয়ে গেছে। আমিনা তখন ঘরের দাওয়ায় বসে গালে হাত দিয়ে আলিবাবার কথা ভাবছিল। রোজই আলিবাবা সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় আর দুপুর বেলায় ফিরে আসে। আজ এত দেরি দেখে তার মনে ভাবনা হলো। এমন সময় ফিরে এলো আলিবাবা। এসেই বলল, ওগো তাড়াতাড়ি এদিকে এসো তো। আমিনা তখনই ছুটে এসলো সেদিকে। সে দেখলো আলিবাবা কতগুলি ভারী থলি গাধার পিঠ থেকে নামাবার জন্য টানাটানি করছে। অন্যদিন গাধার পিঠে কাঠ বোঝাই থাকে, আজ অন্যরকম দেখে আমিনা জিজ্ঞেস করলো, এইসব কি? আলিবাবা জবাব দিল, এখন কোনো কথা নয়, তাড়াতাড়ি এগুলি ঘরে নিয়ে চলো। আমিনা আরো অবাক হয়ে গেল। কাঠ তো ঘরের ভেতর নিয়ে যাওয়া হয় না, তবে এগুলো নিয়ে যাওয়া হবে কেন? তবু কথা না বাড়িয়ে থলিগুলি ধরাধরি করে ঘরে নিয়ে তুললো। মনের মধ্যে একটা খটকা রয়ে গেল, থলিগুলি এত ভারী কেন? আলিবাবা একটা থলি খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো চকচকে মোহর। তা দেখে আমিনার চোখ ধাঁধিয়ে গেল। এসব কি? কখন তো এত মোহর সে চোখে দেখেনি। মুখ দিয়ে তার কোনো কথা বের হলো না। একটা থলি খোলা শেষ হবার পর আলিবাবা আরেকটি থলি খুলল। তার ভেতরেও রাশি রাশি মোহর। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না আমিনা। এত মোহর আলিবাবা পেল কোথায়? কাঠ বেচে কি এত রোজগার হতে পারে? তবে কি সে এসব চুরি করে এনেছে? এবার আমিনার বুক তরু তরু করে কাঁপতে লাগলো। সেই চোখ কপালে তুলে, এসব তুমি চুরি করে এনেছো? কালই কোতোয়াল এসে তোমাকে ধরে নিয়ে যাবে, তখন কি হবে? আলিবাবা ধমক দিয়ে বলল, চুপ, গোলমাল করো না। এসব চুরি করা মোহর নয়, তবে চোরের জিনিস বটে। খুব সাবধান, কেউ যেন টের না পায়। আমিনা বলল, এগুলো কোথায় রাখবে? আলিবাবা বলল, এসো, ঘরের ভেতরে মাটি পুঁতে রাখি, যখন খুশি কিছু কিছু বের করে নেব। আজ থেকে আমাদের খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। এই বলে আলিবাবা থলিগুলি থেকে রাশি রাশি মোহর বের করে এক জায়গায় জড়ো করলো। তারপর বলল, এবার শোনো কিভাবে এসব পেয়েছি। ডাকাতরা লুট করে এনে এসব জঙ্গলের ভেতরে পাহাড়ে লুকিয়ে রেখেছিল। আমি খোঁজ পেয়ে এসব নিয়ে এসেছি। একথা শুনে আমিনার ভয় একটু কমে গেল। খুশিতে মন ভরে উঠল তার। এক পাশে এসে মোহর গুনতে শুরু করলো। তা দেখে আলিবাবা বলল, এভাবে কত মোহর গুনবে? রাত কাবার হয়ে যাবে যে।
গুনে আর কাজ নেই, একটা শাবল নিয়ে এসো, গর্ত করে এসব পুঁতে ফেলি। আমিনা বলল, তবু একটা হিসেব তো রাখা দরকার, গুনতে যখন দেরি হবে তখন কোনকে দিয়ে মেপে নিলে কেমন হয়? আলী বাবা বলল, আমাদের তো কুনকেও নেই, কি হবে তাহলে? আমিনা বলল, দাঁড়াও, আমি সখিনা দিদির কাছ থেকে কুনকে চেয়ে নিয়ে আসি, তার বাড়িতে অনেক কুনকে আছে। আলী বাবা বলল, বেশ, তবে তাই যাও। আমিনা তাড়াতাড়ি কাসেমের বাড়ি গিয়ে সখিনাকে বলল, দিদি একটা কুনকে দাও তো, একটু পরে ফিরিয়ে দিয়ে যাব। সখিনা জিজ্ঞেস করলো, কিরকম কুনকে চাও, ছোট না বড়? আমিনা বলল, একটু বড়ই দাও। সখিনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, বড় কুনকে দিয়ে কি করবে? এর আগে তো কোনোদিন কুনকে চাওনি। আমিনা তখন একটু থতমত খেয়ে গেল, তারপর বলল, কাঠ বেচতে গিয়ে তোমাদের কর্তা আমাদের এই এক জায়গায় কিছু ভুসি পেয়েছেন, তাই মেপে হিসেব করতে হবে। আমিনার কথা সখিনার মনে একটু খটকা লাগলো। সে ভাবলো চুপি চুপি গিয়ে দেখবে আমিনা কি মাপে। তারপর ভাবলো রাত করে যাওয়া ভালো নয়, যদি ওর চোখে পড়ে যায়। তাই একটু বুদ্ধি খাটিয়ে কুনকের তলার দিকে একটু আঠা লাগিয়ে দিল। ভাবলো কুনকে দিয়ে যাই মাপুক না কেন, একটু কিছু তাতে লেগে থাকবে। এদিকে আলী বাবা শাবল দিয়ে ঘরের মেঝেতে মাটি খুঁড়ে বড় একটা গর্ত করে ফেলেছে। আমিনা কুনকে এনে চাল গম মাপার মতো মোহরগুলি মাপতে লাগলো। মাপা শেষ হলে সেগুলি গর্তের মধ্যে ঢেলে মাটি চাপা দিয়ে দিল আলী বাবা। তারপর বলল, এবার কুনকেটা ফেরত দিয়ে এসো, দেরি করো না, যাও, অনেক রাত হয়ে গেছে। আমিনা তাড়াতাড়ি কুনকেটা ফেরত দিতে গেল। আলী বাবা বা আমিনা কারুর চোখে পড়ল না যে কুনকের তলায় একটা মোহর লেগে আছে। আমিনা তখন কুনকেটা ফেরত দিতে গেল, তখন কাসেম দোকান থেকে ফিরে এসেছে। রোজই তার ফিরতে দেরি হয়। আমিনাকে এত রাতে তাদের বাড়ি থেকে আসতে দেখে সে একটু বিরক্ত হলো। ভাবলো নিশ্চয়ই টাকা পয়সা বা চাল গম চাইতে এসেছে। তাই আমিনা চলে যাবার পর সখিনাকে জিজ্ঞেস করলো, আলীর বউ কি চাইতে এসেছিল? সখিনা জবাব দিল, কিছু না। সখিনা এদিকে কুনকেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই মোহরটা তার চোখে পড়ে গেছে। কি চকচকে মোহর! সে আবার ছুটে গিয়ে কাসেমের কাছে গিয়ে বলল, দেখো কি সাংঘাতিক ব্যাপার, সে আমাদের কাছে কিছু চাইতে আসবে কেন? এখন আমাদের তাদের কাছে চাইতে হবে। মোহর থেকে কাসেম তো অবাক। রাজা উজির ছাড়া কারুর কাছে তো এই জিনিস পাওয়া থাকে না। সখিনা বলল, এতদিন ভাবতাম আমরাই বুঝি এই এলাকার সবচেয়ে বড় লোক, এখন দেখছি আমাদের চেয়েও অনেক বড় লোক আছে যারা কুনকে দিয়ে মোহর মাপে। তারা কি যেমন তেমন ধনী? গুনবার সময় পায় না, তাই কুনকে দিয়ে মাপে। চকচকে মোহরটা দেখে কাসেমের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। মনে মনে ভাবলো, আলী বাবা এই মোহর পেল কোথায়? কিভাবে সে রাতারাতি এত বড় লোক হয়ে গেল? এই সব কথা চিন্তা করতে করতে কাসেমের চোখে আর ঘুম এলো না। পরদিন ভোর হতে না হতেই আলী বাবার বাড়ির কাছে সামনে গিয়ে ডাকাডাকি করতে লাগলো, আলী, ও আলী। আবার গলা শুনে ধর্মর করে বিছানায় উঠে বসলো আলী বাবা। বিছানায় বসে সাড়া দিল, দাদা, আমাকে ডাকছো? কাসেম বলল, তোর সঙ্গে কয়েকটা গোপন কথা আছে, বাইরে আয়। আলী বাবা বাইরে গিয়ে দাঁড়ালো। কাসেম বলল, আচ্ছা আলী, তোর এত ধন দৌলত আছে, তবু গরিবের মতো থাকিস কেন? আলী বাবা যেন কিছুই জানে না এমন ভাব দেখে বলল, বাহ, তুমি আমার ধন দৌলত কোথায় দেখলে? কাঠ বেচে খাই, তাই বুঝি আমাকে উপহাস করছো? কাসেম বলল, শোন, আমার কাছে লুকোস নে, তাহলে বিপদে পড়বি। আমি সবই জেনেছি। কাল রাতে যে আমার বাড়ি থেকে তোর বউ কুনকে নিয়ে গিয়েছিল তা ভুলে গেছিস? সেই কুনকের তলায় একটি মোহর লেগেছিল। আলী বাবা বলল, মোহর? কাসেম বলল, হ্যাঁ, সেই কুনকে দিয়ে তোরা মোহর মেপেছিস। এখন বলতো, এত মোহর তুই কোথায় পেয়েছিস? আলী বাবা বুঝতে পারলো
নিজেদের বোকামিতে তারা ধরা পড়ে গেছে, তাই তার চোখ মুখ শুকিয়ে গেল। কাসেম বলল, আমার কাছে গোপন করলে বিপদে পড়বি, আমি কোতোয়ালিতে জানিয়ে দেব। আলী বাবা বুঝতে পারলো মোহরের কথা গোপন করা যাবে না, তাই বলল, দাদা, আমি তোমাকে আমার মোহরের অর্ধেক ভাগ দেব, তুমি কাউকে কিছু বলো না। কাসেম তাতে খুশি নয়। সে বলল, তুই কোথা থেকে মোহর এনেছিস তা আমাকে দেখাতে হবে। আলী বাবা তখন সব খুলে কাসেমকে বলল। তা শুনে কাসেমের ভয়ানক লোভ হলো। সে বলল, আমি তোর মোহরের বকরা চাই না, তুই যেখান থেকে এগুলি এনেছিস তা আমাকে দেখিয়ে দে, নইলে চুরির দায়ে তোকে কোটালের কাছে ধরিয়ে দেব। তখন আলী বাবা সেই জঙ্গলে গিয়ে পাহাড়টা দেখিয়ে দিল। বলল, এখানে গুহার ভেতরে অনেক মোহর আছে, উনি শেষ করা যাবে না। সিসেম ফাঁক বললে গুহার দরজা খুলে যাবে, আবার সিসেম বাঁধ বললে দরজা বন্ধ হয়ে যাবে। এখন চলো, ডাকাতটা এখনই এসে মোহর ভেতরে রেখে যাবে, দুপুরের পর এলে সুবিধে হবে। মোহরের খোঁজ পেয়ে কাসেম খুব খুশি হলো। সে আলী বাবার সঙ্গে ফিরে এলো বাড়িতে, 10টি গাধা জোগাড় করলো। তারপর বিকেল হতে না হতে অনেকগুলি থলি গাধার পিঠে চাপিয়ে রওনা হলো সেই পাহাড়ের দিকে। মনে মনে সিসেম ফাঁক আর সিসেম বাঁধ কথাগুলি আওড়াতে লাগলো। এই কথা দুটি ভুলে গেলে কিছুতেই তো চলবে না। পাহাড়ের যে জায়গাটা আলী বাবা দেখিয়েছিল সেই জায়গাতেই গিয়ে দাঁড়ালো কাসেম। তারপর খুব জোরে জোরে বলল, সিসেম ফাঁক। অমনি পাথরের দরজাটা খুলে গেল। কাসেম ভেতরে ঢুকে যাবার পর ধীরে ধীরে দরজাটা বন্ধ হয়ে গেল। গুহার ভেতরে দাঁড়িয়ে কাসেমের কি আনন্দ! এত টাকা ও মোহর সে কুঠুরিতে রয়েছে যে তার শেষ নেই। জীবনে এত টাকা ও মোহর একসঙ্গে সে দেখেনি। সে হাসবে না নাচবে কিছুই ঠিক করতে পারল না। হঠাৎ তার হুঁশ হলো, তাড়াতাড়ি মোহরগুলি নিয়ে তাকে পালাতে হবে। যেদিকে রূপার টাকা আছে সেদিকে সে গেলই না। বেছে বেছে মোহরগুলি থলের ভেতর ভরতে লাগলো। যতগুলি থলে ছিল সবই ভরে গেল ঝকঝকে মোহরে। কাসেম ভাবলো এবার থলেগুলি গাধার পিঠে তুলে দেবে। প্রথমে একটি থলে নিয়ে দরজার দিকে এগোতে লাগলো। এবার দরজা খুলতে হবে, অথচ দরজা খোলার সংকেত কথাটি কিছুতেই মনে করতে পারলো না। এত মোহর থেকে সে সব কিছু ভুলে গেছে। ফাঁক কথাটির সঙ্গে অন্য একটি কথা বলতে হবে, তবেই খুলবে যাবে দরজা। অনেক ভেবে ভেবেও কাসেম সেই কথাটা কিছুতেই মনে করতে পারল না। কি ফাঁক? আলু ফাঁক, বেগুন ফাঁক, পটল ফাঁক, কুমড়ো ফাঁক, কত কিছু বলল, তবু দরজা ফাঁক হলো না। এবার ভয় হলো কাসেমের মনে। সর্বনাশ, সে বেরিয়ে যাবে কেমন করে? কাসেম আরো জোরে চেঁচিয়ে বলল, আলু ফাঁক, বেগুন ফাঁক, পটল ফাঁক, কফি ফাঁক, লঙ্কা ফাঁক, তবু দরজা খুললো না। দুনিয়া সব কিছু ফাঁক, দরজা খোল, দরজা খোল, কেঁদে কেঁদে চেঁচাতে লাগলো কাসেম, তবু দরজা খুললো না। আপেল ফাঁক, বেদানা ফাঁক, আঙুর ফাঁক, আনারস ফাঁক, কাসেমের কাতর চিৎকারেও দরজা ফাঁক হলো না। এবার মাথায় হাত দিয়ে বসে পড়লো কাসেম। কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার মাথা ফাঁক রে, আমার মাথা ফাঁক। পাথরের দরজা তবু নীরব। এরপর কাসেম উঠে দাঁড়িয়ে পাগলের মতো গুহার ভেতরে দৌড়াদৌড়ি করতে লাগলো। তারপর আবার বসে পড়লো পাথরের দেওয়ালে মাথা ঠুকতে লাগলো। এবার দেখা গেল ধীরে ধীরে দরজা খুলে যাচ্ছে।